মানহানির ৫ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের ভুল ত্রুটি নির্দ্বিধায় প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার। গণমাধ্যম বিরোধী কালো আইন বাতিলের প্রস্তাব সম্পাদকদের। অবৈধ অস্ত্র উদ্ধারে আজ রাত থেকে যৌথ অভিযান, ধরা হবে মাদকের গডফাদারদেরও, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে ইতিহাস গড়তে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। রাষ্ট্রদ্রোহ মানহানির মামলা সহ ৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে ঢাকার সিএমএম কোর্টের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় শেষে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ৪ বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ ও সাক্ষী অনুপস্থিত থাকায় মামলা থেকে খালাস পেয়েছেন বেগম জিয়া। এই চিমিত রিপোর্ট। জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুয়া জন্মদিন সহ মানহানির ৫টি মামলা থেকে খালাস পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত ৪টি ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট তোফায়েল হোসেন একটি রায় ঘোষণা করেন। রায় শেষে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে জানান, ৪ বছর আগে মামলার বাদীর মৃত্যুবরণ ও কিছু মামলায় সাক্ষী হাজির না হওয়ার কারণে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি, কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ, তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারের ভুল ত্রুটি নির্দ্বিধায় পত্রিকায় প্রকাশ করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠক শেষে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম গণমাধ্যম কর্মীদের বলেন, আলোচনায় বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপনের বিষয়ে কথা হয়েছে। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতায় বাধা প্রদানকারী আইনগুলো বাতিলের বিষয়ে কথা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারাও। সকাল 10:30টায় 6 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সাথে বৈঠক করেন। এ সময় চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার সাথে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বুধবার রাত 12টা থেকে শুরু হবে যৌথ বাহিনীর অপারেশন। অবৈধ অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ, মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত গডফাদারদেরও ধরা হবে এই অভিযানে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে কথা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, সকল গডফাদারদের আইনের আওতায় আনা হবে। আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা, এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি।
ভোর থেকে রাজধানী ঢাকায় প্রায় 2 ঘন্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে তৈরি হয়েছে জলজট। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী ও শিক্ষার্থীরা। সকালে টঙ্গী হাউস বিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী ও জসিমউদ্দিন এলাকায় দেখা গেছে তীব্র যানজট। অন্যান্য দিনের তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা তেমন বাড়েনি। বৃষ্টির কারণে অধিকাংশ মানুষজনই ছাতা নিয়ে অপেক্ষা করছেন গন্তব্যের বাসের জন্য। বেশি সমস্যায় পড়েছেন অফিসগামী মানুষজন। এছাড়া বৃষ্টির ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি, তবে মানুষের দুর্ভোগ কমেনি। এখনও সেখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। দেশের 11 জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 71 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ফেনীতে মারা গেছেন সর্বোচ্চ 26 জন। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। লক্ষ্মীপুরে খুব ধীর গতিতে নামছে বানের জল। 5 উপজেলার মানুষ এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট প্রকট হয়েছে কবলিত এলাকায়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন 10 লাখ বানভাসী। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও সেগুলো অপ্রতুল বলছেন দুর্গতরা। না, এই পর্যন্ত আমাদের এখানে কোনো মিডিয়ার কোনো লোক আসে না, বা কোনো সংস্থার কোনো লোকও আসে নাই, কোনো ওষুধপত্র দেয় নাই, বা আমাদের চাষবাসেদের জ্বালা রোয়া বা মৎস্য ঘরবাড়ি যেগুলো ক্ষয়ক্ষতি গেছে এগুলার কোনো উদ্যোগ নেই, কোনো তালিকাও কেউ করে নাই। মাছের চাষ, ফিশারি টিশারি এগুলো সব চলে গেছে। আমরা এখনো কেউ এখানে আসে নাই, কেউ জিজ্ঞাসা করে নাই। ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই পর্যন্ত কেউ আসাও নাই, কোনো দেখাশোনাই করে না। অনেক ক্ষতি, হ্যাঁ, পুরো এলাকায় আমরা খুব ক্ষতিগ্রস্ত। এদিকে নোয়াখালীতে এখনও জলমগ্ন 7 উপজেলা। কিছু এলাকায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। পানির কারণে এখন কেউ যেতে পারে না, বাসা যেতে পারে না। এত বড় একটা আশ্রয় শিবিরে সরকারি অনুদান এই পর্যন্ত আমাদের এই আশ্রয় শিবিরে কোনো অনুদান আসে না। ঘরের ভিতরে পানি, অনেক পানি, তারা শুকনা খাদ্য খেয়ে জীবন বাঁচিতেছে এবং এই গ্রামের মাঝে অনেক আসছে, সেটা মেন রাস্তার ভিতরে খুবই নগণ্য। এই বন্যায় সবচেয়ে ক্ষতির সম্মুখীন ফসলি জমিগুলো, যার অধিকাংশই পানিতে তলিয়ে। দর্শক, বন্যার আরও খবর জানাতে আমাদের সাথে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। জি মাহবুব, আমাকে শুনতে পাচ্ছেন? জি মাহবুব, বন্যার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি, আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। গত 15 দিন যাবত দেখতে পাচ্ছেন যে এখানে এই পরিমাণ পানি কিন্তু এখানে জমে আছে। এই নোয়াখালী জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই পরিণতি হয়ে আছে যে 2-4টি প্রতিষ্ঠান রয়েছে উঁচু ভূমিতে, সেগুলোতে আশ্রয় কেন্দ্র করা হয়েছে। এবং নোয়াখালীর বেশিরভাগ গ্রামাঞ্চলের বাড়িগুলোতে কিন্তু কোথাও হাঁটু এবং কোথাও হাঁটুর উপরে পানি জমে আছে এখনো। আর পানি প্রবাহিত না হওয়ার কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগেরও সৃষ্টি হয়েছে। নোয়াখালী অঞ্চলটি সাধারণত বছরে প্রায় 8 মাসেই বিভিন্ন জলাবদ্ধতা থেকে থাকে। ফলে এই অঞ্চলটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র এক ফসলি জমি এখানে ব্যাপক রয়েছে। ফলে এই অঞ্চলের মানুষ সাধারণত মৎস্য চাষী বেশি হয়ে থাকে। আমি বিভিন্ন মৎস্য চাষীর সঙ্গে সকাল থেকে যোগাযোগ করেছি। তারা খুব আমাকে যে তথ্যটি জানিয়েছে, হৃদয় বিদারক তথ্য, সেটা হচ্ছে তাদের কোটি কোটি টাকার মাছ কিন্তু ভেসে চলে গেছে। আমি আপনাকে একটু দেখাই যে এখানকার পরিস্থিতিটা কি। এটা একটা এমন শিক্ষা প্রতিষ্ঠান, এখানে গত 2 মাস কিন্তু নোয়াখালীতে দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালাতে পারেনি। সর্বশেষ এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু শিক্ষা কার্যক্রম আরো ব্যাহত হয়েছে। কবে নাগাদ এই শিক্ষা কার্যক্রম শুরু হবে সেটা কিন্তু একটু প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। পাশাপাশি যারা বিভিন্ন বাড়ি ঘরে আছে আবদ্ধ অবস্থায়, তাদের মধ্য
থেকে কিন্তু অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার কারণে এখন যে তথ্যটি আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে নোয়াখালীতে হাসপাতালগুলোতে যে ধরনের ওষুধ সরবরাহ রয়েছে সেটা স্বাভাবিক যে সময় যেটা থাকে তার চেয়ে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, ফলে অনেকে কিন্তু সে পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না। যারা যারা আপনার বিভিন্ন সময় দায়িত্ব পালন করছেন, যারা ডাক্তার তারা কিন্তু আমাদেরকে বিষয়টি জানিয়েছেন যে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নেই, যার কারণে কিন্তু এখন নোয়াখালীর চিকিৎসা সেবাটাও ব্যাহত হয়েছে। পাশাপাশি ত্রাণ কার্যক্রম, যেটা আমি সকালে বলেছিলাম যে আসলে ত্রাণ সরবরাহ কিন্তু একদমই কমে গেছে। যারা প্রথম থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে আসলো সেটি কমে যাওয়ার ফলে প্রবাসীদের এবং বর্তমান স্থানীয়দের সরবরাহকৃত ত্রাণ কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আছে। ফলে এই নোয়াখালী বানভাসী মানুষের কিন্তু একটার পর একটা সংকট দেখা দিয়েছে, কৃষি ক্ষেত্রে সংকট এবং শিক্ষা খাত এবং স্বাভাবিক জীবনযাপন কিন্তু ব্যাহত হয়েছে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে। জি মাহবুব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে নোয়াখালী থেকে বন্যার খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহবুবে আলম। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশের এই কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে দায়িত্বে ছিলেন। গত কয়েক মাস আগে তিনি পুলিশ সুপার হিসেবে সুপার নিউমারিতে পদোন্নতি পান। ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় নির্বিচারে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করা হয়। অভিযোগ রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার কাফির নেতৃত্বে এই গুলিবর্ষণ চলে। টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি অতিমাত্রায় বেড়ে গেলে পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ রক্ষায় সোমবার দিবাগত মধ্যরাতে কাপ্তাই বাঁধে 16টি জলকপাট 5 ফুট উঁচু করে খুলে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে জল বিদ্যুৎ কেন্দ্র গিয়ে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে 98,000 কিউসেক এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন ঘুরিয়ে প্রতিদিনের ধারাবাহিক 32,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে ফেলানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। রাঙামাটি সড়ক বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সারাদিন পানির স্রোত তীব্র থাকলে ফেরি চলাচল বন্ধ রাখা হবে। এদিকে ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানিতে কয়েকদিন ধরেই কাপ্তাই হ্রদের টুইটুম্বর অবস্থায়। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে রাঙামাটির অন্তত 1.25 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে। জেলার 15,000-এর মতো কৃষক তাদের কৃষিজ প্রায় 6,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ সূত্র নিশ্চিত করেছে। যৌতুকের দাবিতে 5 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মাইমুনাকে হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবারের সদস্যরা। এ সময় নিহতের বড় ভাই ওয়ার্ড বিএনপির যুবদল নেতা সেলিম মিয়া বলেন, শুধুমাত্র বিএনপি করার কারণে তার বোনের হত্যার মামলা নেয়নি পুলিশ। উল্টো নিহতের স্বামী সাকিব, শ্বশুর মোহাম্মদ আলী, শাশুড়ি না বেগম, আওয়ামী লীগ নেতা ইকবল, শাহ আলী সহ সংঘবদ্ধ খুনিরা তাদের বিভিন্নভাবে হয়রানি করে। প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও মুরাপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাসের নির্দেশে পুলিশ তাদের হয়রানি করে বলেও অভিযোগ করে জানান তিনি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব উজিয়ারাকান্দির মিয়াজি বাড়ির রহমত নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখল ও দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রবাসী মামুন মিয়ার পরিবার জানায়, উজিয়ারা গ্রামের রহমত ও তার সহযোগীদের ভয়ে নিজের কেনা সম্পত্তি ও পৈতৃক বসত বাড়ি ছেড়ে তারা থাকছেন অন্য এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের কাছে একটি ভিডিও বার্তা পাঠান মালয়েশিয়ান প্রবাসী মামুন মিয়া। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মামুন মিয়ার পিতা মিজানুর রহমান মিয়াজি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকার চিহ্নিত মাদক কারবারিদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার কামসাইর বাজার এলাকায় 3 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক তারা মিয়া, সিনিয়র সহ সভাপতি আফাজ উদ্দিন সহ অনেকে। বক্তারা বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দেশে মাদকের সাম্রাজ্য নিয়ন্ত্রণকারীদেরও কঠোর শাস্তির দাবি জানান।
শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মানহানির 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের ভুল ত্রুটি নির্দ্বিধায় প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার। গণমাধ্যম বিরোধী কালো আইন বাতিলের প্রস্তাব সম্পাদকের। অবৈধ অস্ত্র উদ্ধারে আজ রাত থেকে যৌথ অভিযান, ধরা হবে মাদকের গডফাদারদেরও, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।